গুড মর্নিং। সকালে বাগানে চলে এসেছি। আগের দিন আপনাদের বলেছিলাম যে ছোট ছোট চারা গাছগুলো কীভাবে আমি বড় করব সেই নিয়ে একটা আলোচনা করব। এবার শীতে যখন বাগান শুরু করেছিলাম তখন প্রতি মুহূর্তের ভিডিও না দিলেও অনেক ভিডিও শেয়ার করে আপনাদেরকে কিভাবে আমি সবজির বাগানটা করি সেটা দেখিয়েছি। আর আজকে আলোচনা করব ছোট ছোট চারা গাছ কিভাবে বড় করলে গাছটা বড় করা যাবে এবং কি কি পরিচর্যা করতে হবে। এর আগের দিন আপনাদের দেখিয়েছি আমি ঝিঙের বীজ থেকে চারা তৈরি করার জন্য একটা গ্রো ব্যাগ রেডি করেছিলাম, তার মধ্যে ঝিঙের বীজ বসিয়েছি। আজকে দেখাবো সেই ঝিঙের বীজ থেকে চারা বেরোতে শুরু করেছে। এই চারাকে আমরা কিভাবে বড় করব সেই নিয়ে থাকছে আজকে আলোচনা। বেশ কিছু সবজি আমার ছাদ বাগান থেকে তোলা হবে, আর তার সাথে থাকছে ছোট চারা গাছ বড় করার উপায়। এবছর শীতের বাগানে বেশ ভালো সবজি হয়েছে। সব ধরনের সবজির গাছগুলো থেকেই সবজি পেয়েছি এবং সেই সবজির হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবার গরমেও বেশ কিছু গাছ বসানোর ইচ্ছে রয়েছে। এক এক করে সব গাছ বসানো হচ্ছে। শশা গাছ বেশ কিছু বসিয়েছি। শশা গাছটা আগে থেকেই বসাতে শুরু করেছি। আরও কিছু শশার বীজ বসিয়েছি যেগুলো থেকে চারা তৈরি করে নেব। আর এরপরে ঝিঙে গাছ বসিয়েছি। করলা গাছ আবার বসাবো। গরমের জন্য আবার করলা গাছ বসানো যাবে। এছাড়াও গরমে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো ঢ্যাঁড়স গাছ, খুব ভালো হয়। আমি এবার ঢ্যাঁড়স গাছ বসাবো। গরমে এই দু রকমের ঢ্যাঁড়স গাছ বসাতে পারবো। এই সময় এক রকমের ঢ্যাঁড়স গাছ বসাবো, আবার বর্ষার সময় আবার আরেক রকমের ঢ্যাঁড়স গাছ বসাবো। এখন যে ঢ্যাঁড়স গাছগুলো বসাবো সেটা ফেব্রুয়ারিতে বসানো শুরু করব। আর এই মুহূর্তে এখন আমি ঝিঙে, শশা, তরমুজ, চাল কুমড়ো বসাতে শুরু করছি। করলাটাও কিছুদিনের মধ্যেই বসিয়ে ফেলব। এখন যে করলা গাছগুলো রয়েছে সেগুলো থেকে ভালোই করলা পাচ্ছি। প্রচুর করলা হচ্ছে। দুটো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, 4টে গাছ রয়েছে। সেই 4টে গাছ থেকে অজস্র করলা হচ্ছে। এবার আসি ছোট চারা গাছ কীভাবে বড় করব। বীজ থেকে চারাগুলো বেরোচ্ছে। কখনো কখনো একেবারে ডাইরেক্ট গ্রো ব্যাগের মধ্যে বসাচ্ছি, কখনো আবার ছোট টবের মধ্যে চারা তৈরি করে নিচ্ছি। সেটা কিন্তু নিজের ইচ্ছে মতো করছি। তবে বেশ কিছু গাছের ক্ষেত্রে চারা আগে তৈরি করে নিতে হয়। যেমন লঙ্কা, টমেটো, শশা, করলা এগুলো কিন্তু চারা তৈরি করে নিলেই ভালো। ঝিঙে, লাউ, চিচিঙ্গে এগুলো ডাইরেক্ট বসিয়ে দিলেই ভালো হবে। সেজন্য এইগুলো আমি চারা তৈরি করছি না, আলাদা করে একবারে টবের মধ্যে বসাবো। বসানোর সময় কিভাবে বসিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, তা হলেও আরেকবার বলছি। টবের মধ্যে আমি মিশিয়েছিলাম 50% গোবর সার আর 50% পুরনো টবের মাটি। এর মধ্যে দিয়েছি মিক্সড ফার্টিলাইজার। আমার তৈরি মিক্সড ফার্টিলাইজারের মধ্যে ট্রাইকোডার্মা রয়েছে। এই বীজটা যখন বসাচ্ছি যাতে ফাঙ্গাসের কারণে নষ্ট না হয় সেজন্য আমি মিক্সড ফার্টিলাইজারটা মিশিয়ে দিচ্ছি। আর টবের মাটিটার ওপরে কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এখন এই টবেই চারা গাছগুলো বেরোতে শুরু করেছে। আপনাদেরকে দেখাবো। সেই চারাগুলো যখন বেরোতে শুরু করেছে তখন টবের মধ্যে ময়েশ্চারটা মেনটেন করতে হবে। ময়েশ্চার মেনটেন করা মানে খুব বেশি জল দেওয়া নয়, জাস্ট টবের মাটিটাকে হালকা একটা ভেজা ভেজা ভাব করে রাখা। অল্প করে জল দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। কারণ ছোট্ট চারা যদি মাটিটা শুকিয়ে যায় তাহলে হঠাৎ নুয়ে পড়বে, আর বেশি জল হয়ে গেলেও কিন্তু গোড়া পচে যাবে। তাই জলের পরিমাপটা খুব অল্প দিতে হবে আর একটু খেয়াল রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। চারা গাছটা কিন্তু ধীরে ধীরে বড় হবে। এই টবের মধ্যে কোনো খাবার দেওয়ার প্রয়োজনই নেই, আস্তে আস্তে বড় হবে। এই চারা গাছগুলোতে 6-8 পাতা মতন যেই বড় হয়ে যাবে তখন কিন্তু একটা সাপোর্টের দরকার হয়, যেহেতু এগুলো লতানো গাছ। আর যে গাছগুলো লতানো নয়, যেমন ঢ্যাঁড়স, বরবটি, এইসব গাছ তো লতানো নয়, এগুলোতে একটা লাঠির সাপোর্ট দিলেই হয়ে যায়। আর লতানো গাছগুলোতে একটা দড়ির সাথে লাঠি বেঁধে দিতে হয়। এছাড়াও নেট বেঁধে দিলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠতে পারে। এরপর
গাছটা বেশ মোটামুটি 10-12 পাতা হয়ে গেলে তখন কিন্তু টবের মাটিতে খাবার দিতে হবে। খাবার বলতে মিক্সড ফার্টিলাইজার, আর সপ্তাহে 1 দিন করে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। সেই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আপনারা বিভিন্ন রকম লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন, যেরকম কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার, ঘুঁটে ভেজানো জল, সর্ষের খোল পচানো জল, এইসব যে কোনো লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 দিন করে। আর মাসে 1 দিন মিক্সড ফার্টিলাইজার দিতে হবে। মোটামুটি এই যে সবজির গাছ আমি বসাচ্ছি, সেগুলো লতানো যে সবজির গাছ, তার জন্য বড় গ্রো ব্যাগ নিচ্ছি। মোটামুটি 15 ইঞ্চির গ্রো ব্যাগ লাগবেই। এর থেকে ছোট গ্রো ব্যাগ হলে ভালো ফলন পাওয়া যাবে না। তাই 15 ইঞ্চি গ্রো ব্যাগে 100 গ্রাম মতন খাবার লাগবে। 100 গ্রাম খাবার যদি আপনি এই মুহূর্তে দিয়ে দেন, মানে যখন 10-12 পাতা হয়ে যাচ্ছে তখন দিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি ফুলটা চলে আসবে এবং ফুল থেকে ফলটা ধরবে বা সবজিটা ধরবে। গাছটা বেশ হেলদি হবে। আর মাঝে মাঝে মানে সপ্তাহে 1 দিন করেই কোনো না কোনো জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। আর এই ধরনের গাছে একটু ফাঙ্গাসের সমস্যা হয়, সেজন্য কোনো ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। তবে যেহেতু টবের মাটিতে ট্রাইকোডার্মা দেয়া আছে, সেজন্য ফাঙ্গাসের সমস্যা খুব একটা না হওয়ার চান্সই বেশি। তবে গাছটাকে যদি রোদে রাখা হয় তাহলে ফাঙ্গাসের সমস্যা হবে না। যদি ছায়া জায়গায় থাকে তাহলে কিন্তু একটু ফাঙ্গাস লেগে যেতে পারে। সপ্তাহে 1 দিন নিম অয়েল স্প্রে করলেই হবে। এছাড়াও আপনারা জৈব যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, তাহলে টবের মাটিটা ঠিকঠাক থাকবে। আর জৈব মিক্সড ফার্টিলাইজারের সাহায্যে গাছটা কিন্তু বেশ বড়ও হয়ে উঠবে, আর গাছে খুব তাড়াতাড়ি ফুল হবে এবং সবজিও ধরবে। এইভাবেই আমার ছাদ বাগানে আমি গাছগুলোকে বড় করি। মিক্সড ফার্টিলাইজার প্রতি মাসে 1 বার করে দিয়ে দিই। বিশেষ করে গাছটা একটু বড় হওয়ার পরে 1 বার যে দিই, তারপরে 1 বার করে ফলন হয়ে যাওয়ার পরে আবার দিই। এই সবজি গাছে তো মাত্র 2 মাস, 2.5 মাস কি 3 মাসের মধ্যেই সবজি ফলতে থাকে। সেজন্য খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সবজিটা পাওয়া যায়। আর বেশ অনেক সবজি হয় এক একটা গাছ থেকে। আর সেই সবজি যখন হারভেস্ট করি, অর্গানিক সবজি, ভীষণ ভালো লাগে। এর আগের দিন আপনাদের ছোট ছোট শশার গাছ দেখিয়েছিলাম, আর তরমুজের চারাও দেখিয়েছিলাম। তরমুজের চারাগুলো এখনও বসানো হয়নি, তবে শশার চারাগুলো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। শশা গাছের জন্য আমি 12x12 ইঞ্চির গ্রো ব্যাগ নিচ্ছি, আর ঝিঙে গাছের জন্য 15x15 ইঞ্চির গ্রো ব্যাগ নিচ্ছি। ঝিঙে গাছটা যেহেতু বেশ বড় হয়, সেজন্য একটু বড় গ্রো ব্যাগ দিলেই ভালো। আরও বড় গ্রো ব্যাগ দেওয়া যায়, তবে ছাদে খুব বেশি জায়গা হয় না বলে সেজন্য এর থেকে বড় গ্রো ব্যাগ দেওয়াটা একটু অসুবিধাজনক। আমি তাই 15 ইঞ্চির একটা গ্রো ব্যাগ দিচ্ছি। আপনাদের যদি বাড়িতে আরও বড় জায়গা থাকে বা আরও বড় ড্রাম বা কিছু থাকে যেখানে অনেকটা মাটি ধরবে, সেখানেও কিন্তু বসাতে পারেন। ঝিঙে, লাউ, চিচিঙ্গে, কুমড়ো, চাল কুমড়ো, তরমুজ, বিভিন্ন রকম সবজির গাছ হবে। ঢ্যাঁড়স, লাল বরবটি, সবুজ বরবটি, এছাড়াও বিভিন্ন রকমের শাক করা যাবে। গরমে অনেক সবজি হয়, তবে মে মাস থেকে আবার গাছটা একটু খারাপ হতে শুরু করে। গাছের পাতা পুড়ে যায় অনেক সময়, বিশেষ করে লতানো গাছে। সেজন্য আবার বর্ষা আসলে আমরা গাছ বসাবো। এখন যে গাছগুলো বসাচ্ছি এগুলো মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যেই সবজিটা ধরে যাবে। আবার এপ্রিলের পরে মে মাসে আমি আবার নতুন করে গাছ বসাবো, বা জুন মাসে আবার নতুন করে গাছ বসাবো। এরপরে বর্ষা এসে যাবে, বর্ষায় সবজিগুলো আবার ভালো হবে। এইভাবেই আমার বাগানে আমি সবজির গাছ বসাবো। তাই এই মুহূর্তে ধীরে ধীরে যেগুলো বসাচ্ছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেগুলো নিয়ে আলোচনা করছি। গাছ যেরকম তৈরি করতেও ভালো লাগে এবং গাছ থেকে সবজি পেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ধরনের অর্গানিক সবজির স্বাদ খুব ভালো, তাই বারবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, যাতে আপনারাও ইন্সপায়ার হয়ে এই সবজির বাগানটা নিজের বাড়ির ছাদেই করতে পারেন। কারণ গাছ
যত আমরা পরিবেশে নিয়ে আসতে পারবো তত পরিবেশে অক্সিজেনের পরিমাপ বাড়বে এবং অর্গানিক সবজি খেয়ে আমাদের শরীরটাও ভালো থাকবে। যাদের বাড়িতে ছাদ নেই বা ফ্ল্যাটে থাকেন, জায়গা পান না সবজির বাগান করতে বা ফুলের বাগান করতে, তারাও কিন্তু নিজের বাড়ির জানলায় বা ব্যালকনিতে বাগানটা শুরু করতে পারেন ধীরে ধীরে। অনেক রকমের গাছ আছে, ছায়া জায়গাতেও অনেক রকম গাছ হয়, বাড়ির জানলাতেও প্রচুর গাছ করা যায়। গাছ নিজের সঙ্গে রাখুন, মন ভালো থাকবে আর অক্সিজেনের যোগান তো দেবেই। সবজির হারভেস্টিং করার জন্য বা সবজির বাগান করার জন্য রোদের প্রয়োজন হয়। রোদ যাদের বাড়িতে আছে তারা সবজির বাগান করুন, আর যাদের বাড়িতে রোদ ঢুকছে না তারা বিভিন্ন রকম পাতাবাহারের গাছ করতে পারেন। এছাড়াও কিছু কিছু ফুলের গাছও আছে যেগুলো অল্প ছায়া ছায়া জায়গাতেও হয়, সেই গাছগুলোও করতে পারেন। তাতে মনও ভালো থাকবে আর এনগেজ থাকতে পারবেন সারাটা দিন। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে বেশ কিছু হারভেস্টিং হলো, ফুলকপি, শসা, টমেটো, মূলো, করলা, গাজর, শিম, বিনস, এইসব সবজি আমার আজকে হারভেস্ট হলো। আর আমি গাছগুলোকে কিভাবে বড় করব সেই নিয়ে কিছুটা আলোচনা করলাম। গাজর এখন ছাদ বাগানে তোলা হচ্ছে, সবে সবে গাজর তুলে দেখলাম কীরকম হয়েছে, তবে গাজরটা এখনও ভালোভাবে হয়নি, একটু সময় লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখাবো যে চারা গাছগুলো কতটা বড় হলো এবং চারা গাছে কীভাবে আমি সার প্রয়োগ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর গ্রিনি পটস চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনি পটস চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।